My dear students of BBA Honors Third Year, Department of Accounting, Government Titimir College, Dhaka. Assalamu alaikum. I am Mohammad Jamal Hussain Bhuiya, Professor, Department of Accounting, Government Titimir College. Welcome everybody who are watching and listening my class. I hope you are all well in house. You know that now we are passing critical time due to COVID-19 pandemic. In this situation, our honorable principal of our college and head of the Department of Accounting have taken initiative to arrange online classes for your interest. If you get minimum benefit from this class, I will be happy. Now let us go to our today's topic, BBA Honors Third Year Cost Accounting, topic preparation of cost sheet. This topic is very important for you because 10 marks question will be set probably in final exam. So you have to learn the preparation of cost sheet. অর্থাৎ উৎপাদন ব্যয় বিবরণী বা cost sheet প্রস্তুতকরণ। cost sheet প্রস্তুতকরণ শিখবার পূর্বে আমরা আমাদের জেনে নেওয়া উচিত cost sheet বলতে কি বুঝি। What do you mean by cost sheet? Simply, cost sheet is a statement of cost of manufacturing company for whole or any unit or any job. অর্থাৎ cost sheet হচ্ছে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের সামগ্রিক অথবা কোনো একটি ইউনিটের অথবা কোনো একটি কস্ট সেন্টারের ব্যয়ের বিবরণ। ICMA England said cost sheet is a document which provides for the assembly of the details cost of cost center or cost unit. অর্থাৎ cost sheet হচ্ছে একটি দলিল বা ডকুমেন্ট যাহা একটি ব্যয় কেন্দ্র বা কস্ট ইউনিটের বিস্তারিত ব্যয়ের সংযোজনী উপস্থাপন করে বা সংযোজনী সরবরাহ করে। অর্থাৎ এটি হচ্ছে একেবারে সহজে একটি উৎপাদনের প্রতিষ্ঠানের ব্যয়ের বিবরণ বা সংযোজন বিবরণ। Before starting the discussion about preparation of cost sheet, you have to know some important matters. যে সকল বিষয় তোমার cost sheet প্রস্তুত করার পূর্বে একটু জেনে নেওয়া দরকার, সেই সকল বিষয়গুলোর মধ্যে এক নাম্বার হচ্ছে ক্লাসিফিকেশন অফ কস্ট। অর্থাৎ ব্যয়ের শ্রেণী বিভাগ। আমরা জানি বিভিন্ন ভিত্তিতে বা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে উৎপাদন ব্যয়ের শ্রেণী বিভাগ করা যায়। সকল শ্রেণী বিভাগ আমরা এখানে আলোচনা করব না। কস্ট শীটে সাধারণত তিনটি শ্রেণী বিভাগ প্রদর্শিত হতে দেখা যায়। সেই তিনটি শ্রেণী বিভাগ নিয়ে সংক্ষেপে কিছু কথা বলবো। এক নাম্বার, প্রোডাকশনের সাথে সম্পর্কের ভিত্তিতে শ্রেণী বিভাগ। প্রোডাকশনের সাথে সম্পর্কের ভিত্তিতে ব্যয়কে দুভাগে ভাগ করা যায়, ডিরেক্ট কস্ট, ইনডিরেক্ট কস্ট। ডিরেক্ট কস্ট গুলো হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, ডিরেক্ট লেবার কস্ট এন্ড ডিরেক্ট এক্সপেন্সেস। এই তিনটি ব্যয় ছাড়া আর যত প্রকারের ব্যয় আছে সবগুলোকে আমরা বলি ইনডিরেক্ট কস্ট। এই একটা ক্লাসিফিকেশন। আরেকটি ক্লাসিফিকেশন হচ্ছে বিহেভিয়ার ওয়াইজ ক্লাসিফিকেশন অফ কস্ট, অর্থাৎ আচরণের ভিত্তিতে ব্যয়ের শ্রেণী বিভাগ। আমরা জানি যে আচরণের ভিত্তিতে ব্যয়কে তিন ভাগে ভাগ করা যায়, ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট এন্ড মিক্সড কস্ট। আমরা এই শ্রেণী বিভাগটিও কস্ট শীটে দেখতে পাবো। আরেকটি ইম্পর্টেন্ট শ্রেণী বিভাগ হচ্ছে এলিমেন্টস ওয়াইজ ক্লাসিফিকেশন অফ কস্ট, অর্থাৎ ব্যয়ের উপাদান ভিত্তিক শ্রেণী বিভাগ। আমরা যখন কস্ট শীট প্রস্তুত করব তখনই আমরা দেখব যে একটা উপাদান আরেকটা উপাদানের সাথে মিলে কিভাবে নতুন নতুন উপাদানের সৃষ্টি হয়। এই হচ্ছে ক্লাসিফিকেশন অফ কস্ট। আরেকটি বিষয় আমাদের জেনে নেওয়া দরকার, এই কস্ট শীট প্রস্তুত করে একটি প্রতিষ্ঠান কি বেনিফিট পাবে, কি জানতে চায়। কস্ট শীট প্রস্তুত করে একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানি তার সকল ব্যয়ের বিবরণ জানতে পারে, কস্ট শীটের মাধ্যমে বিক্রয় মূল্য নির্ধারণ করতে পারে, অর্থাৎ তার প্রতিষ্ঠানের কি ফলাফল জানতে পারে। সংক্ষেপে এইটুকু উদ্দেশ্য নিয়ে বলবো। 3 নম্বরে আরেকটি বিষয় তোমাদেরকে জেনে নিতে হবে, ক্লাসিফিকেশন অফ ইনভেন্টরি, অর্থাৎ ভেরিয়াস টাইপস অফ ইনভেন্টরি সম্পর্কে ধারণা থাকতে হবে। একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানির সাধারণত 3 ধরনের ইনভেন্টরি দেখা যায়। নাম্বার 1,
raw materials inventory, number 2 work in process inventory, number 3 finished goods inventory. raw materials inventory আবার দুই প্রকার, opening raw materials inventory, closing raw materials inventory. work in process inventory ও দুই প্রকার, opening work in process inventory, closing work in process inventory. work in process inventory মানে হচ্ছে আংশিক বানানো পণ্যের মজুদ। এটা প্রারম্ভিকও থাকতে পারে, সমাপনীয় থাকতে পারে। partly finished goods। আর thirdly finished goods inventory, opening finished goods inventory and closing finished goods inventory। এই ইনভেন্টরি গুলো আমরা কস্ট শীট প্রস্তুত করার সময় ব্যয়ের সাথে সমন্বয় করতে হবে। সেটি কস্ট শীটের যখন আমরা ফরম্যাট, এখন আমরা যাব ফরম্যাটে এই সকল বিষয়গুলো দেখতে পাবো। ফরম্যাটে যাওয়ার আগে আরো একটি বিষয় তোমাদেরকে জানাতে চাই, সেটি হচ্ছে এই কস্ট শীট প্রস্তুতকরণ সাধারণত দেখা যায় প্রতিষ্ঠানগুলো তিন ভাবে এই কস্ট শীট প্রস্তুত করে থাকে। তিন ধরনের কস্ট শীট আমরা দেখতে পাই। নাম্বার 1 ট্রেডিশনাল কস্ট শীট। ট্রেডিশনাল কস্ট শীট কেমন? ট্রেডিশনাল কস্ট শীট হচ্ছে it is starting by the main components of cost, that is direct material, and ending by the sales revenue, that is called traditional cost sheet। অর্থাৎ ট্রেডিশনাল কস্ট শীটের বৈশিষ্ট্য হচ্ছে র ম্যাটেরিয়াল কস্ট দিয়ে শুরু হয় এবং সকল ব্যয় সংযোজনের পরে বিক্রয় মূল্য দ্বারা শেষ হয়। এটি প্রস্তুতের মাধ্যমে প্রতিষ্ঠান ব্যয়ের বিবরণ জানতে পারে, ব্যয়ের সংযোজনে জানতে পারে এবং বিক্রয় মূল্য জানতে পারে। তার মানে প্রতিষ্ঠানের একটি ফলাফল জানতে পারে। তবে এই ট্রেডিশনাল কস্ট শীটের একটি সীমাবদ্ধতা হচ্ছে অনেক আয়ের বা খরচের আইটেম আছে যেগুলো ট্রেডিশনাল কস্ট শীটে আসে না। ফলে প্রতিষ্ঠান একটি পিরিয়ড শেষে সামগ্রিক ফলাফল জানতে পারে না। এই অসুবিধা দূর করার জন্য আধুনিক কালে প্রতিষ্ঠানগুলো আরেক ধরনের কস্ট শীট বানায়, সেটি হচ্ছে মডার্ন কস্ট শীট বলি থাকি আমরা, মডার্ন কস্ট শীট। এটা কিভাবে হয়? এটি হচ্ছে আমাদের ট্রেডিশনাল কস্ট শীটের একটি উপাদান হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত তারা একটি স্টেটমেন্ট করে আর আরেকটি স্টেটমেন্ট করে ইনকাম স্টেটমেন্ট। ফলে এই ইনকাম স্টেটমেন্ট থেকে কস্ট শীট থেকে যে ফলাফল তারা পায় এটি প্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফল। এখানে ওই সামগ্রিক ফলাফল না জানার যে দুর্বলতা সেটি অনেকাংশে এটির মাধ্যমে দূরীভূত হয়। এখানে দুটো পার্টে করা হয়। একটি পার্ট হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট, কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট, আরেকটি হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। এটি হচ্ছে, এটাকে আমরা বলে থাকি আধুনিক পদ্ধতি। 3 নম্বরে আরেকটি কস্ট শীট প্রস্তুত করতে দেখা যায়, এটাকে আমরা বলে থাকি টেন্ডার কস্ট শীট। অর্থাৎ সম্ভাব্য ব্যয় দিয়ে এই কস্ট শীট প্রস্তুত করা হয়ে থাকে। কাজের অর্ডার পাওয়ার জন্য টেন্ডার সাবমিট করতে হয়, ফলে টেন্ডার কস্ট শীট প্রস্তুত করে এটি সাবমিট করার প্রয়োজন পড়ে। এই 3 ধরনের কস্ট শীট আমরা দেখতে পাই। আমাদের প্রথম আলোচনার বিষয় হচ্ছে ট্রেডিশনাল কস্ট শীট। ট্রেডিশনাল কস্ট শীটের ফরম্যাটটা কেমন হবে সেই ফরম্যাটটা আমরা এখন বোর্ডে দেখব। অত্যন্ত খেয়াল করে আমাদেরকে দেখতে হবে যে এক একটি উপাদানের সাথে মিলে কিভাবে নতুন উপাদানের সৃষ্টি করে। এটি হচ্ছে কস্ট শীটের মূল বিষয়। কস্ট শীট ফর দ্য পিরিয়ড এন্ডেড, একটি পিরিয়ড থাকবে, প্রশ্নপত্রে পিরিয়ড দেওয়া থাকবে, উপরে ম্যানুফ্যাকচারিং কোম্পানির নাম হবে। আমরা ফরম্যাটটা দেখতে চাই, ফরম্যাটটাই হচ্ছে আসল কস্ট শীট প্রস্তুত করার জন্য। কয়টি কলাম থাকবে? সাধারণত 2টি কলাম রাখি আমরা। ইনার আরেকটি কলাম আমরা ব্যবহার করতে পারবো।
opening raw materials inventory এখানে বসাইলাম ফিগার কাল্পনিক এর সাথে অ্যাড হবে at purchase of raw materials at purchase of inner column আমরা ইউজ করব এখানে পারচেজের সাথে আবার ফ্রেট ইন একটি খরচ থাকতে পারে ফ্রেট ইন বা ক্যারিজ ইন ওয়ার্ড বা ট্রান্সপোর্টেশন ইন থাকলে আমরা যোগ করব এখান থেকে লেস হতে পারে রিটার্নস এন্ড ডিসকাউন্টস তাহলে পেয়ে যাবো আমরা নেট পারচেজ নেট পারচেজ এর ওপেনিং ম্যাটেরিয়াল যোগ করলে আমরা একটি উপাদান পাবো এটার নাম হচ্ছে র ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল ফর ইউজ available for raw materials available for use এখান থেকে ক্লোজিং ইনভেন্টরি বাদ যাবে লেস ending raw materials ending raw materials inventory বাদ দিলে আমরা পেয়ে যাব একটি ব্যয়ের উপাদান ম্যাটেরিয়াল কস্ট ডাইরেক্ট এটাকে আমরা বলে থাকি কস্ট অফ র ম্যাটেরিয়ালস ইউজড অথবা কনজিউমড কস্ট অফ র ম্যাটেরিয়াল ইউজ অথবা কনজিউম একটি ম্যাটেরিয়াল কস্ট আমরা বলছিলাম যে ট্রেডিশনাল কস্টিং ম্যাটেরিয়াল কস্ট দিয়ে শুরু হয় এই প্রথম ম্যাটেরিয়াল কস্ট এইভাবে বের করে নিতে হবে তারপরে উপাদান ডিরেক্ট লেবার তারপরে থাকতে পারে কখনো থাকে কখনো থাকে না ডাইরেক্ট এক্সপেন্সেস এই তিনটি উপাদান হচ্ছে ডিরেক্ট কস্ট তিনটি উপাদান মিলে এটার একটি নাম হবে খুব ইম্পর্টেন্ট সেটি হচ্ছে প্রাইম কস্ট প্রাইম কস্ট এটি আরেকটি উপাদান আমরা বলছিলাম যে একটি উপাদানের সাথে আরেকটি উপাদান মিলে নতুন নতুন নামকরণ হয় আমি এবার মুছে উপরে উঠে যাব তোমরা কন্টিনিউ করবে আমার সাথে প্রাইম কস্ট আমরা পেয়ে গেলাম কস্ট শীটের অনেকগুলো প্রাইম কস্টের ফিগারটা হচ্ছে এইটা কেমন এবার প্রাইম কস্টের সাথে যোগ হবে ফ্যাক্টরি ওভারহেড ফ্যাক্টরি ওভারহেড কারখানার উপরই ব্যয় আমরা কয়েকটি উদাহরণ দিয়ে কারখানার উপরে কি কি থাকতে পারে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল indirect labor depreciation of factory equipment repairs and maintenance
there are many factory overheads. আমরা এখানে মাত্র 4টি উদাহরণ দিলাম, আর আমরা এখানে আর কোনো উপাদান নিয়ে আসবো না, যদিও বাস্তবে অনেক উপাদান আছে। এখান থেকে একটি জিনিস বাদ যাবে, আমরা একটু খেয়াল করে দেখি কি বাদ যাবে। একটা ইনকামই আছে, ট্রেডিশনাল কস্ট থেকে বাদ দিতে হয়। Scrap value from normal loss, অর্থাৎ এটা কি জিনিস? এটি হচ্ছে ডিউরিং দ্য অপারেশন অফ প্রসেস সাম গুডস উইল বি ডেস্ট্রয়েড। কিছু পণ্য নষ্ট হয়ে যেতে পারে অপারেশনের সময়, সেই পণ্যগুলো বিক্রি করে যখন আবার কিছু টাকা পাওয়া যায় তখন আমরা এটা বলি স্ক্র্যাপ ভ্যালু বা স্ক্র্যাপ ভ্যালু ফ্রম নরমাল লস। এরকম আয় থাকলে আমরা ফ্যাক্টরি ওভারহেড থেকে এটা লেস করে দিয়ে আউটার কলামে ফিগার নিয়ে যাব, তারপরে যোগ করব। যোগ করলে আরেকটি উপাদান আমরা পাবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা যোগ করব, এটার নাম হচ্ছে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। এটাকে আবার ওয়ার্কস কস্ট বলা হয়, ওয়ার্কস কস্ট। ফ্যাক্টরি ওভারহেড যদি প্ল্যান্ট কস্টের সাথে যোগ করি তাহলে আমরা পেয়ে যাই টোটাল ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্কস কস্ট। আমরা আবারও উপরে উঠবো, মুছে ফেলবো। আমরা টোটাল ফ্যাক্টরি কস্ট পাইলাম। যেহেতু বোর্ডটা ছোট, দেখানো একটু সমস্যা সবকিছু, তোমরা যদি একটু মনোযোগ দিয়ে ফলো করো তাহলে ব্যাপারটি বুঝতে পারবে কোনটার পর কোন উপাদান আসতেছে। এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা ফিগারটি উপরে দেখি, এই ফিগারটি আমরা পাইলাম টোটাল ফ্যাক্টরি কস্ট, বা এটাকে বলা হয় ওয়ার্কস কস্ট। ওয়ার্কস কস্টের সাথে আমাদের সমন্বয় করতে হবে ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি। অ্যাড ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি। এটা যোগ করলে আমরা একটি ফিগার পাবো, এটার নাম হচ্ছে cost inputted বা cost of goods processed, cost of goods processed। আমরা যদি ending work in process less ending work in process inventory, লেস করে দেই, তাহলে আমরা একটি ইম্পর্টেন্ট উপাদান পাবো, যে উপাদানটি বের করা আমাদের কস্ট শীটের একটি মুখ্য উদ্দেশ্য। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, বা এটাকে বলা হয় কস্ট অফ প্রোডাকশন। এই উপাদানটি বের করা একটি প্রধান কাজ আমাদের। যদি নাম্বার অফ প্রোডাকশন দেওয়া থাকে তাহলে কস্ট অফ প্রোডাকশন বা কস্ট অফ ম্যানুফ্যাকচারে ভাগ করলে আমরা কস্ট পার ইউনিট পেয়ে যাব। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড আমরা উপরে নিয়ে আসলাম। cost of goods manufactured, cost of goods manufactured এর সাথে এবার অ্যাডজাস্ট করব ফিনিশ গুডস ইনভেন্টরি। অ্যাড
opening finished goods inventory এটার একটা নাম আছে সুন্দর নাম cost of goods available for sale cost of goods available for less ending inventory আমরা বিয়োগ করলে আরেকটি ফিগার পাবো ইম্পর্টেন্ট ফিগার cost of goods sold cost of goods sold cost of goods sold পেয়ে গেলাম এটি একটি ইম্পর্টেন্ট উপাদান আমরা যখন যদি মডার্ন ফর্মে কস্টটা করব তখন আমরা দুটি পার্টে বিভক্ত হবে আমরা বলেছি সেটার একটি পার্ট হবে এই কস্ট অফ গুডস সোল্ড এর মতো হুবহু সেম তারপর আরেকটি পার্ট হবে ইনকাম স্টেটমেন্ট আমরা যেটা এখন ট্রেডিশনাল কস্টিং করছি এটা চলতে থাকবে সেলস পর্যন্ত কস্ট অফ গুডস সোল্ড এবার আমরা এই ফিগারটা উপরে উঠিয়ে তারপরে আমরা যাব উপরে উঠিয়ে ফেলবো ফিগারটা তোমরা কন্টিনিউ করবে আমার সাথে আমি যেহেতু বোর্ড ছোট সেজন্য আমি উপরে উঠে চাচ্ছি তারপরে অন্যান্য উপাদান এটার সাথে আরো যোগ হবে এই ফিগারটা আমরা পাইলাম কস্ট অফ গুডস সোল্ড কস্ট অফ গুডস সোল্ড এবার আমরা নিয়ে আসব এটার সাথে মার্কেটিং ওভারহেডস অর্থাৎ সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড আমরা তিন চারটা এক্সাম্পল দিব কি কি থাকতে পারে সেলসম্যান salaries একটি মার্কেটিং এক্সপেন্সেস ইনার কলামে লিখলাম অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার আর একটি মার্কেটিং এক্সপেন্সেস ফ্রিট আউট বা ট্রান্সপোর্টেশন আউট আর একটা মার্কেটিং এক্সপেন্সেস depreciation on delivery equipment চারটি উদাহরণ দিলাম আরো আইটেম আছে ফরম্যাটে আমরা সবগুলো আনতে চাই না এটার যোগফল ইনার কলামে নামাবো তারপরে নিয়ে আসবো অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের আমরা চারটি এক্সাম্পল দিতে চাই salaries to office staff salaries to office staff ইনারে লিখবো আমরা অফিস রেন্ট depreciation of office equipment depreciation of office equipment আরেকটি উদাহরণ দিই আমরা অফিস সাপ্লাইস খরচটা আমরা আগে আনি নাই এটা সব জায়গায় সাপ্লাইস থাকতে পারে ফ্যাক্টরি সাপ্লাইস মার্কেটিং সাপ্লাইস অ্যাডমিনিস্ট্রেটিভ সাপ্লাইস বা অফিস সাপ্লাইস এটার যোগফল এখানে আনলাম
তারপরে আমরা টোটাল ফিগারটা আউটার কলামে নিয়ে যাব। আউটার কলামে নিয়ে গিয়ে আমরা যোগফল নামাবো। যোগফলটা আমি একটু উপরে নামাতে চাই, যেহেতু আমার বোর্ডে জায়গা হচ্ছে না। এই যোগফলটার নামও এটার যোগফলটার নামটা আমি উপরে লিখতে চাই। নাম হবে কস্ট অফ সেলস। তোমরা একটু খেয়াল করো, এই ফিগারটার নাম আমরা বলছি কস্ট অফ সেলস, অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড এর সাথে মার্কেটিং ওভারহেড এবং অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড যোগ করলে যে ফিগারটি পাওয়া যায় তার নাম হচ্ছে কস্ট অফ সেলস। বইয়ের মধ্যে তোমরা দেখবা, বিভিন্ন বইয়ে, বিশেষ করে আমাদের দেশীয় বইগুলোর মধ্যে এখানে টোটাল কস্ট লিখেছে। আসলে যদি ইনভেন্টরি থাকে ক্লোজিং ইনভেন্টরি, তাহলে আমরা এটাকে টোটাল কস্ট বলতে পারি না, এটাকে বলতে হবে কস্ট অফ সেলস। আমরা কস্টের শেষ পর্যায়ে এসে গেছি। কস্ট অফ সেলস এর সাথে যোগ করব আমরা প্রফিট অ্যাট প্রফিট। তাহলে আমরা যে ফিগারটি পাবো এটার নাম হচ্ছে সেলস। This is our traditional cost sheet. Cost of sales at profit is equal to sales. এখানে একটি বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে এটি ট্রেডিশনাল কস্ট শীট। আমরা অ্যাকচুয়াল কস্ট নিছি, অ্যাকচুয়াল প্রফিট দেখাইছি, সেজন্য আমরা নিচের আইটেমটিকে বলছি সেলস। যখন আমরা এস্টিমেটেড কস্ট নিব এবং এস্টিমেটেড প্রফিট যোগ করব, তখন এই আইটেমটির নাম সেলস হবে না, তখন আমরা বলবো সেলিং প্রাইস। এটা একটু মনে রাখতে হবে। There are some items which are not to be included in the traditional cost sheet. These items we have to memorize. সেই আইটেমগুলো হচ্ছে মনে রাখতে হবে কস্ট শীট করতে হলে, যে কোন কোন আইটেমগুলো। আমি এই ফরম্যাট মুছে করতেছি। যে সকল আইটেম ট্রেডিশনাল কস্ট শীটে আসে না, এই আইটেমগুলো এক নাম্বার হচ্ছে ডিভিডেন্ড and interest received। দুইটা আইটেম, এখানে দুইটা ইনকামের আইটেম, এটা ট্রেডিশনাল কস্ট শীটে আসবে না। ইন্টারেস্ট পেইড ট্রেডিশনাল কস্ট শীটে আসবে না। থার্ডলি ডোনেশনস for income tax, পাঁচ নম্বরে আরো আমরা উদাহরণ দিতে পারি কম্পেনসেশন। নাম্বার 6 শেষ করে দেই, এনি capital expenditure. These items are purely financial items. For this reason, these are not to be included in the traditional cost sheet. মনে রাখতে হবে কস্ট প্রসেস পুরো করবে। আমাদের ট্রেডিশনাল কস্ট শীটের ফরম্যাট এটা গেল। আমরা মডার্ন কস্ট শীটের ক্ষেত্রে আমরা বলেছি যে এটা এখানে দুটো পার্টে বিভক্ত করে করা হয়। সেটি একটি হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট, অর্থাৎ ট্রেডিশনাল কস্ট শীটে আমরা কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত যে অংশটুকু শেষ করেছি সেটাই হচ্ছে মডার্ন কস্ট শীটের প্রথম অংশ। তাহলে প্রথম অংশ তো আমরা ট্রেডিশনাল কস্ট শীটে যা দেখলাম, আমাদের মডার্ন কস্ট শীটের ফরম্যাটও একই থাকবে। এবার মডার্ন কস্ট শীটের দ্বিতীয় অংশ হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টের ফরম্যাটটা কেমন হবে সেটি আমাদের একটু দেখে নেওয়া প্রয়োজন। আমি ইনকাম স্টেটমেন্টের ফরম্যাটটা আজকে দিয়ে দিব। এই ফরম্যাটটা দিয়েই তোমাদের আজকের ক্লাস আমি শেষ করব ইনশাআল্লাহ। মডার্ন কস্ট শীটের 2 নাম্বার স্টেটমেন্ট হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট ফর দা পিরিয়ড, কোন পিরিয়ডের জন্য একটা পিরিয়ড অবশ্যই প্রশ্নে দেওয়া থাকবে।
আমি এখানে আর কিছু লিখলাম না, ফরম্যাটে আমরা যেতে চাই, স্টেটমেন্টের গড় করব, একটা কলাম, দুইটা কলাম, প্রয়োজনে তারপরেও তিনের কলাম ইউজ করতে পারবো আমরা, দুইটা কলাম করে নিলাম। ইনকাম স্টেটমেন্টের ফরম্যাট অন্যান্য প্রতিষ্ঠানের যে ইনকাম স্টেটমেন্ট সেই ফরম্যাটই, তার কোনো ব্যতিক্রম নেই। প্রথমে আমরা জানি যে ইনকাম স্টেটমেন্টে প্রথমে আসে সেলস রেভিনিউ, সেলস বিনার কলামে লিখলাম কারণ সেলস রেভিনিউ থেকে আবার কিছু বিয়োগ হতে পারে, সেটা কি লেস রিটার্নস এন্ড ডিসকাউন্টস, এটা বাদ দিলে আমরা পেয়ে যাব আউটার কলামে নিয়ে যাব, এটার নাম হচ্ছে নেট সেলস। নেট সেলস, নেট সেলস থেকে এবার আমরা বিয়োগ করে দিব ওই যে প্রথম স্টেটমেন্ট করে পাবো কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড, এখান থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করলে যে উপাদানটা পাবো সেলস রেভিনিউ থেকে লেস রিটার্নস এন্ড ডিসকাউন্ট, নেট সেলস, নেট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে আমরা একটা ফিগার পেলাম, এটার নাম হচ্ছে গ্রস প্রফিট। গ্রস প্রফিট পেয়ে গেলাম। এবার আমাদের উপাদান হবে অপারেটিং এক্সপেন্সেস। অপারেটিং এক্সপেন্সেস, আমাদের অপারেটিং এক্সপেন্সেস দুই প্রকার, মার্কেটিং এক্সপেন্সেস আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। মার্কেটিং এক্সপেন্সেস প্রথমে নিয়ে আসবো আমরা, এখানে আর আমরা মার্কেটিং এক্সপেন্সেস উদাহরণ দেব না, কারণ ওই ট্র্যাডিশনাল কস্টে আমরা দেখেছি যে মার্কেটিং এক্সপেন্সেস কি কি আইটেমের উদাহরণ হতে পারে। আমি একটা আইটেম এখানে দিয়ে দেই, ওখানে এই আইটেমটা আমরা দিই নেই, ব্যাড ডেটস, এরকম ব্যাড ডেটস থাকলে আসবে। এবার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস যেটা যোগ করলে আমরা পেয়ে যাব টোটাল অপারেটিং এক্সপেন্সেস। টোটাল অপারেটিং এক্সপেন্সেস যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব ইনকাম ফ্রম অপারেশন। ইনকাম ফ্রম অপারেশন, ইনকাম ফ্রম অপারেশন পেলে আরেকটু অংশ বাকি আছে, আমরা উপরে উঠাবো ফিগার, যেহেতু বোর্ড ছোট নিচে জায়গা পাচ্ছি না, আমি মুছে দিই। তাহলে আমরা যে ফিগারটা পেলাম সেটা হলো ইনকাম ফ্রম অপারেশন বা অপারেটিং ইনকাম। ইনকাম ফ্রম অপারেশন বা অপারেটিং ইনকাম বলা হয় এটাকে। আমরা এই ফিগারটা উপরে লিখি, এটা হচ্ছে অপারেটিং ইনকাম বা ইনকাম ফ্রম অপারেশন। এবার আসবে নন অপারেটিং ইনকাম, এবং নন অপারেটিং ইনকামও থাকতে পারে, এক্সপেন্সেসও থাকতে পারে। প্রথমে ইনকামস, আমরা একটা উদাহরণ দেই। এক নম্বরে ডিভিডেন্ড এন্ড ইন্টারেস্ট ইনকাম, এটা আমরা আগে ট্রেডিশনাল কস্টে এগুলো যায় নাই, এখানে সবই এসে যাবে। ইন্টারেস্ট ইনকাম, ডিভিডেন্ড এন্ড ইন্টারেস্ট রিসিভ বলতে পারি আমরা, একটা আইটেম। দুই নম্বরে আরেকটা আইটেমটা দেই, প্রফিট অন সেল অফ এনি অ্যাসেট, profit on sale of any assets, দুইটা ফিগার আমরা যোগ করে ইনার কলামে দেব। এবার হচ্ছে এক্সপেন্সেস,
নন অপারেটিং এক্সপেন্সেস, এখানে আমরা এক দুটো উদাহরণ দিতে চাই। এক নম্বরে হচ্ছে ইন্টারেস্ট পেমেন্ট, ইনার কলামে আমরা আবার দিব এটা, কারণ ওখানে কলামের জায়গা হচ্ছে না। ডোনেশনস, আরেকটা দিতে পারি আমরা অ্যাবনরমাল লস। এই তিনটা যোগ করে এটা হলো মাইনাস ফিগার, উপরেরটা হলো প্লাস ফিগার। হয় মাইনাস ফিগার যাবে আউটার প্ল্যান, নতুবা প্লাস ফিগার যাবে আউটার প্ল্যান। হ্যাঁ, আমরা মনে করি প্লাস ফিগার গেছে, তাইলে আমরা যদি যোগ করি তাইলে আমরা পেয়ে যাব নেট ইনকাম। এটার নাম হচ্ছে নেট ইনকাম। এটাকে আবার আমরা বলি বিফোর ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স বাদ দেওয়ার পূর্বে নেট ইনকাম। যদি ইনকাম ট্যাক্স থাকে তো ইনকাম ট্যাক্স প্রভিশন আবার বাদ দিব, লেস ইনকাম ট্যাক্স প্রভিশন বাদ দিলে আমরা পেয়ে যাব নেট ইনকাম আফটার ট্যাক্স। এটাই আমাদের ইনকাম স্টেটমেন্টের রেজাল্ট, নেট ইনকাম আফটার ট্যাক্স পেয়ে গেলাম। এই পর্যন্ত আমাদের ইনকাম স্টেটমেন্ট। তবে কোম্পানির ক্ষেত্রে ইনকাম স্টেটমেন্টে আরো একটু বর্ধিত হতে পারে, যেমন যদি ডিভিডেন্ড শেয়ার মূলধন থাকে তাহলে নাম্বার অফ শেয়ার থাকে, নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করে আমরা ইপিএস বের করে পর্যন্ত দেখাই। তা আমাদের এখানে এই পর্যন্তই আমরা শেষ করতে চাই। তাহলে আমরা ট্রেডিশনাল কস্ট শিটের ফরম্যাট দেখলাম, মডার্ন কস্ট শিটের ফরম্যাট, কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট এবং ইনকাম স্টেটমেন্ট আলাদা। ইনকাম স্টেটমেন্ট আজকের ক্লাস আমরা এখানে শেষ করলাম। আগামী ক্লাসে আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করব। সবাই তোমরা ঘরে থাকবে, বিনা প্রয়োজনে ঘরের বের হবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করছি। আল্লাহ হাফেজ।